Please, in the name of the martyrs, Bangladesh will always stand behind all those who are struggling for national liberation in Africa, Asia and Latin America. কিউবার প্রেসিডেন্ট বিপ্লবী ফিদেল ক্যাস্ট্রো বঙ্গবন্ধুকে দেখে বলেছিলেন, আমি হিমালয় দেখিনি, শেখ মুজিবকে দেখেছি। ব্রিটিশ সাংবাদিক ডেভিড ফ্রস্ট ৭২ সালে বঙ্গবন্ধুর সাক্ষাৎকারে প্রশ্ন করেছিলেন, আপনার বড় শক্তি কোথায়? বঙ্গবন্ধু বলেছিলেন, আমি আমার জনগণকে ভালোবাসি। আবার জানতে চেয়েছিলেন, আপনার দুর্বল দিকটা কি? বঙ্গবন্ধু জবাব দিয়েছিলেন, আমি আমার জনগণকে খুব বেশি ভালোবাসি। I love my people more. তার জনপ্রিয়তা আকাশ সমান। বাংলাদেশ ও বঙ্গবন্ধু সমর্থক একটি নাম, একটি থেকে আরেকটি আলাদা করা অসম্ভব। প্রতিটি বাঙালির হৃদয়ের গহীনে তার স্থান। ১৯৭২ সালের ১০ই জানুয়ারি তার প্রিয় স্বদেশে যখন ফিরলেন, ৭.৫ কোটি মানুষ তাকে পাগলের মতো ভালোবাসে। সেই বঙ্গবন্ধুকে স্বাধীনতার মাত্র ৩.৫ বছরের মধ্যে সেনাবাহিনীর উচ্চবিলাসী একটি চক্র হত্যা করে নৃশংসভাবে। বাংলাদেশের গৌরবোজ্জ্বল ইতিহাসে লেপন করে দেয় কলঙ্কজনক অধ্যায়। কেন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো? কেন এই নির্মম ঘটনা? আসুন তার উত্তর খুঁজি। সবুজ বাংলার সোদা মাটিতে তখনও রক্তের দাগ শুকায় নাই, বাতাসে বারুদের গন্ধ। যুবকরা বিধ্বস্ত, সবকিছু হারিয়ে, তবুও ৯ মাসের নিত্যদিনের সঙ্গী অস্ত্রগুলো কাঁধে কাঁধে শোভা পাচ্ছে। মুজিববাদ, মুজিববাদ, বাংলা। এক একজন যেন এক একটি অধ্যায়ের নায়ক, আর মহানায়কের একটি আহ্বান, পায়ের কাছে অস্ত্র সমর্পণ করে বিজয়ী যোদ্ধারা। স্বাধীনতা পেয়েছি বটে, কিন্তু অত্যন্ত এত রক্ত কোনো জাতি কোনোদিন দেয় নাই। মানুষ যে এত নৃশংস হতে পারে, মানুষ যত নিচু হতে পারে, মানুষ যত পশু হতে পারে, তা যা পাকিস্তানের সৈন্যবাহিনী দেখিয়েছে, দুনিয়ার ইতিহাসে কেউ তা দেখায় নাই। টাকা নাই, পয়সা নাই, চাল নাই, ডাল নাই, রাস্তা নাই, রেলওয়ে ভেঙে দিয়ে গেছে, সব শেষ করে ফেরাউনের দল সব শেষ করে দিয়ে গেছে। কিন্তু আছে আমার মানুষের একতা, আছে তাদের ঈমান, আছে তাদের শক্তি। এই মনুষ্য শক্তি নিয়েই এই বাংলাকে নতুন করে গড়ে তুলতে চাই। স্বাধীনতার পর অন্যরকম এক বাংলাদেশ দেখতে চেয়েছিলেন বঙ্গবন্ধু। যদি ১ বছর লাগতো যুদ্ধ করতে না, না খেয়ে কষ্ট করতে না, এই ১ বছর তোমাদের সর্বস্ব ত্যাগ করে আমার দেশের গঠনমূলক কাজে আত্মনিয়োগ তোমাদের করতে হবে। করবা? দেশটির মাটির সঙ্গে মিলিয়ে এক উন্নয়নের দর্শনের চিন্তা করেছিলেন। তার স্বপ্ন ছিল গণতন্ত্র ও সমাজতন্ত্রের মিশেলে অসাম্প্রদায়িক এক নতুন দেশ গঠনের। বঙ্গবন্ধুর আগের কথা, স্বাধীনতার আগে যে কথা বলেছিলেন যে এটা এই দেশে একটা সমাজ হবে, এটা যে ৭ই মার্চের ভাষণের শেষের দিকে এসে বলেছেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। যে যেখানে যেভাবে বঞ্চিত আছে সেই বঞ্চনা থেকে একে মুক্ত করে তার জন্য একটা স্বাধীন পথ সৃষ্টি করে দেওয়া। পরবর্তীকালে তার পদক্ষেপের সঙ্গে কৃষি অর্থনীতি গড়তে চেয়েছিলেন এবং শিল্প যেখানে সরকারিকরণ করা হলো, রাষ্ট্রীয়করণ করা হলো, সেটা ওই ডাকের সঙ্গে মিলে যায়। 71 Bangladesh was not a rich country. Bangladesh was short in food. কিছুই নাই। যুদ্ধ পরবর্তী যে বাংলাদেশ বঙ্গবন্ধু দেখলেন তা একেবারেই ভিন্ন। বিধ্বস্ত, বিপর্যস্ত, প্রলয়ঙ্করী ঝড় যেন সবকিছু ধ্বংস করে দিয়ে গেছে। কোনো রাষ্ট্রনায়কের পক্ষেই দেশের এই পরিস্থিতি দ্রুত পাল্টে দেওয়া সহজ নয়। ৭.৫ কোটি মানুষের খাবারের জন্য বঙ্গবন্ধু বিদেশিদের কাছে হাত পাতেন,
কিন্তু তার পররাষ্ট্র নীতি থেকে বিচ্যুত হয়ে নয়। Anybody wanted to give us help, we have no objection, but there will be no condition. তার সবচেয়ে বড় দুঃখ তখন যে আমি বেঁচে আছি, আমার দেশের লোক খেতে পারছে না, এটার কি পরিত্রাণ কি, এটা থেকে উদ্ধারের উপায় কি, বের হয়ে যাওয়ার উপায় কি। সেখানে তিনি ওই যে স্বগতোক্তিটা করলেন যে ওদের কাছে আমি মাথা নত করবো, দরকার হলে ঘাস খেয়ে থাকবো, এই কথা বলার সঙ্গে সঙ্গে তিনি কিন্তু ওই সবুজ বিপ্লবের ডাক দিয়েছেন। এই পরিস্থিতি মোকাবেলায় বঙ্গবন্ধু কৃষি উৎপাদন বাড়ানোর ডাক দেন। শিল্প কারখানা জাতীয়করণ করা হয়, তরুণ সমাজে নেমে পড়ে উৎপাদনে। রেসকোর্স ময়দান যেটাকে বলা হতো, এখন সালাওয়ার্দী উদ্যান আমরা বলি, সেইখানে পুরো মাঠ ট্র্যাক্টর এনে আমরা চাষ করে এবং ফায়ার ব্রিগেডকে দিয়ে এই পুকুর থেকে পানি উঠিয়ে সেইখানে আমরা বীজতলা তৈরি করলাম ডাকসুর উদ্যোগে, এবং সেই বীজতলা আবার কৃষকের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলাম। অনেক কাজ আমরা করেছি, রুটি বানিয়ে এবং হেলিকপ্টারে পৌঁছে দিয়ে সেটা আবার বিমান বাহিনীর সহযোগিতা নিয়ে এয়ার ড্রপিং করে দুর্গম এলাকায় যাতে পৌঁছানো যায়, মাস ধরে আমরা সেই কাজগুলো চালিয়েছি। আমার নিজের হাতে আমি আপনার 74-এর এই ইসের মৌসুমে, আপনার বর্ষা মৌসুমে ধান লাগিয়েছি, ঢাকা কলেজের মাঠে ধান লাগিয়েছি, আমার পুলিশ লাইনের সমস্ত মাঠে ধান লাগিয়েছি। এই সমস্ত তো ছেলে মেয়েদের সব একত্র করেই করেছি। তো এইগুলো তো উনি সারা দেশে ছড়িয়ে দিয়েছিলেন, যার ফলে 74-এর সিজনের পর 75-এ ফার্স্ট ক্রপ ওয়াজ এ বাম্পার ক্রপ, কিন্তু উনি এটা দেখে যেতে পারেন নাই। সত্তর দশকে বিশ্ব ছিল দুই ভাগে বিভক্ত। দুই অক্ষশক্তির স্নায়ুযুদ্ধ চরম আকার ধারণ করেছিল। একদিকে পুঁজিবাদী মার্কিন যুক্তরাষ্ট্র, অন্যদিকে সমাজতন্ত্রী সোভিয়েত ইউনিয়ন। দুই পরাশক্তি বিশ্বের বিভিন্ন সরকার ও অঞ্চলকে নিজ নিজ প্রভাব বলয়ে আনতে সক্রিয় ছিল। দক্ষিণ এশিয়া আলাদাভাবে দুই পরাশক্তির প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু তখনও। তবে ভারত ঝুঁকেছিল সোভিয়েতের শিবিরে, আর মার্কিন বলয়ে পাকিস্তান, পাশাপাশি চীনের দিকেও। মুক্তিযুদ্ধে সহায়তা করায় বঙ্গবন্ধু স্বাভাবিকভাবেই সোভিয়েত ভারতের দিকে ঝুঁকে পড়েন, আর এটাই তার কাল হয়ে দাঁড়ায়। এরই মধ্যে বিভিন্ন সমস্যা মাথা চাড়া দেয় আন্তর্জাতিক হাতছানিতে। মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ বাংলাদেশের বিরুদ্ধে প্রকাশ্যে নেমে পড়ে। বাংলাদেশ সেনাবাহিনীর একটি অংশকে উস্কে দেয়া হয়। 1973 সালের 11 জুলাই মেজর আব্দুর রশিদ, মেজর ফারুক রহমান মার্কিন দূতাবাসের সঙ্গে বৈঠক করে তৎপরতাও শুরু করে সরকার উৎখাতে। আমার বলতে কোনো দ্বিধা নেই, এটার সাথে পাকিস্তান জড়িত, আন্তর্জাতিক বড় পাওয়ার জড়িত, এবং দেশের এই মুস্তাক, মীর জাফর, এই বিপদগামী এরা জড়িত। এটা তো আজকের ইতিহাসে পরিষ্কার হয়ে গেছে। এখন তো নথিপত্র মার্কিন যুক্তরাষ্ট্রের নথিও বেরোয়েছে, সব এটা তো পরিষ্কার হয়ে গেছে কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। যারা বাংলাদেশের স্বাধীনতাকে মানতে পারেনি, কেউ কেউ বলেছে না, একজন সেক্রেটারি স্টেট যে তার শত্রুকে বঙ্গবন্ধু, আলেন্দে আর আরেকজন জানিকে মিয়ানমারের যে ইয়ে ছিলেন তিনি। সুতরাং বঙ্গবন্ধুকে তো শত্রু হিসেবে চিহ্নিত করেছে। যেই দিন পরাভূত হয়েছে, তাদের দেশীয় আন্তর্জাতিক সাঙ্গপাঙ্গ যারা দেশের ভেতরে বাইরে ছিল, তারা সেই দিন থেকেই তাকে কি করে টাপুল করা যায় সেই জন্য তারা ষড়যন্ত্র করা শুরু করেছে। তারা একটা সুযোগ খুঁজছিল, তারা এই দেশে কিছু ল্যাকি তৈরি করার জন্য চেষ্টিত ছিল। সেই ল্যাকি অর্থাৎ সেই আপনার মীর জাফরদের যখন তারা খুঁজে পেয়েছে, তখনই তাদেরকে দিয়ে আঘাত করেছে। ষড়যন্ত্রকারীরা তখন তাদের জাল পুরোটাই বিছিয়ে ফেলেছে। বঙ্গবন্ধুর জনপ্রিয়তা নষ্ট করার জন্য নানা রকম অপপ্রচার শুরু করে। বলা হয় মৈত্রী চুক্তির মাধ্যমে ভারতের কাছে দেশ বিক্রি করে ফেলা হয়েছে। তখন তো তারা হেন কথা নাই যেটা বলে নাই, হেন কাজ নাই যেটা করে নাই। জাসদের গণবাহিনীর সঙ্গে তো লড়াই করতে হয়েছে। গণবাহিনী হোম মিনিস্টারের বাড়িতে আগুন দিতে গেল, তখন তো আই ওয়াজ ইন দি ফোরফ্রন্ট 74-এ, ঠিক আছে। আর থ্রু আউট এই পুরো সময়টাতে আপনার একমাত্র মানে
সিস্টেমেটিক প্রবলেম ক্রিয়েট করতেছিল আপনার এই সিরাজ শিকদারের বাহিনী। কিন্তু বঙ্গবন্ধুকে মারবেন এই রকম ঘটনা উনি বিশ্বাস করতেন কিনা, উনি একদিন আমাকে বলেছিলেন যে আমার অবস্থা আলেনদের মতো হবে, কারণ আলেনদেরকে তখন মেরে ফেলছে। বলা হয়েছে যে কি রক্ষী বাহিনীর পোশাক সবুজ, ভারতীয় সেনাবাহিনীর পোশাকও সবুজ, এই পোশাকে সব ভারতীয় ঢুকে পড়ছে। মৌলানা ভাসানী এক জায়গায় বিক্ষোভ করছিলেন না অনশন করছিলেন, ঢাকায় বোধহয় কোন জায়গায়। তারপর উনি রেস্ট নিচ্ছেন, রক্ষী বাহিনীর কিছু লোকজন আশেপাশে আছে, উনি তাদেরকে ডেকে ডেকে জিজ্ঞেস করছেন, এই তোর বাড়ি কোথায়? আচ্ছা অমুক জায়গায়। এই তোর বাড়ি কই? অমুক জায়গায়। এরকম আর কি। দেখা গেল কারো বাড়ি সিরাজগঞ্জ, কারো বাড়ি টাঙ্গাইল, অনেক গ্রাম উনি চিনে। তারপরে ওনার পাশে দাঁড়ানো ছিল কাজী জাফর আর রাশেদ খান মেনন। তো উনি তাদেরকে বললেন যে এই তোমরা না কও রক্ষী বাহিনীতে সব ভারতীয় সৈন্য, কই এরা তো দেখি সব আমাগো দেশের পোলা। 1974 সালে চরম খাদ্য সংকটও দেখা দেয়। সেই সংকট মেটাতে বঙ্গবন্ধু ব্যতিব্যস্ত হয়ে পড়েন। 74 সালে মাথাপিছু খাদ্য প্রাপ্তি 70-এর দশকের অন্য সব বছর থেকে বেশি ছিল মাথাপিছু। কিন্তু ব্যাপারটা ঘটল যে কিউবার কাছে বাংলাদেশ পাটজাত দ্রব্য বিক্রি করেছিল। সেজন্য মার্কিন যুক্তরাষ্ট্র সমুদ্র থেকে খাদ্য যেটা আসছিল বাংলাদেশ, সেটা তারা অন্যদিকে ডাইভার্ট করে দেয়। তো তখন এখানে ফটকাবাজি কিছু তারা সেটা তাদের কাছে যে চাল বা গম বা যা ছিল তারা সেটাকে লুকিয়ে রাখলেন, তারা সেটা বাজারে আনলেন না। আরেকটা হচ্ছে সব বন্যা হয়েছিল। তো বন্যা হয়েছিল যেখানে খাদ্য থাকলেও সেটা পৌঁছিয়ে দেওয়া সম্ভব ছিল না অনেক সময়। এসব সামাল দেওয়ার জন্য বঙ্গবন্ধু ডাক দেন দ্বিতীয় বিপ্লবের। নতুন এক ব্যবস্থা, নাম দেন বাকশাল। এই দিন থাকবে না। আমরা বাংলাদেশের মানুষ, আমার মাটি আছে, আমার সোনার বাংলা আছে, আমার পাট আছে, আমার গ্যাস আছে, আমার চা আছে, আমার ফরেস্ট আছে, আমার মাছ আছে, আমার লাইভ স্টোর আছে। যদি ডেভেলপ করতে পারি ইনশাআল্লাহ এই দিন আমাদের থাকবে না। এই সমাজকে আমি চরম আঘাত করতে চাই। এই আঘাত করতে চাই যে আঘাত করেছিলাম পাকিস্তানিদের, সে আঘাত করতে চাই এই ঘুরে দেওয়া সমাজ ব্যবস্থাকে। এই যে নতুন সিস্টেমে যাচ্ছি আমি, গ্রামে গ্রামে বহুমুখী কোঅপারেটিভ করা হবে। তিনি মানুষের রাজনীতি করেছেন, তো সেজন্য তিনি ওই ধরনের মানুষের রাজ প্রতিষ্ঠার, তো সেখানে প্রতিষ্ঠা করতে হলে যদি এমনভাবে ব্যবস্থা থাকে যে কিছু মানুষ অনেক ধনী, কিছু মানুষের কিছুই নাই, এই যে বৈষম্য যদি প্রকট থাকে, তো সেখানে তিনি যেটা করলেন যে ভূমি সংস্কার, প্রত্যেকের তার মালিকানা থাকবে কিন্তু চাষবাস একসঙ্গে হবে। যার যতটুকু জমি, সেই জমিতে যে ফসল হবে তার 1/3 পাবে মালিক, 1/3 খরচ আর 1/3 যে চাষ করবে সে। এটা তো উনি পরিষ্কার বলে। এর মধ্যে তো আপনার জমিদার যারা, তাদের ভয় ছিল যে এগুলো সব আল যদি তুলে দেওয়া হয় তখন তো তাদের সর্বনাশ হয়ে যাবে। এই জন্য জমিদার গোষ্ঠী, মানে যারা জমিদার ছিলেন, মানে সে সময় তো বাংলাদেশে জমির মালিকালা লোকজনের সংখ্যা খুব একটা কম ছিল না, তাদের মধ্যে ইভেন আওয়ামী লীগের লোকও আছে যারা মনে মনে এই জিনিসটা পছন্দ করেন নাই। উনি বাকশালের যে কেন্দ্রীয় কমিটির প্রথম মিটিংয়ে উনি যে ভাষণটি দিয়েছিলেন, এই ভাষণটি হচ্ছে কন্টেন্টের দিক দিয়ে আমি বলবো যে একেবারে আনপ্যারালাল। এটার কথা কেউ বলে না, কারণ ওখানে যে কথাগুলো আছে, এই কথাগুলোর আমি মনে করি এখনও যথেষ্ট ইমপ্লিকেশন আছে। আমি জানি না আওয়ামী লীগাররা এটা বুঝে কিনা। সরকারি কর্মচারীকে বলবো, মনে রেখো এই স্বাধীন দেশ ব্রিটিশ কলোনি নয়, পাকিস্তানি কলোনি নয়। যে লোককে দেখবা তার চেহারাটা মতো বাবার মতো, তোমার ভাইয়ের মতো, ওর পশ্চিমের পয়সা ওরাই হবে সম্মান বেশি পাবে, কারণ ওরা নিজে কামাই করে খায়। আপনার মায়না দেয় ওই গরিব কৃষক, আপনার মায়না দেয় ওই গরিব শ্রমিক, আপনার সংসার চলে ওই টাকায়, আমি গাড়ি চলি ওই টাকায়। ওদের সম্মান করে কথা বলেন। 7ই মার্চের ভাষণের তো এখন কোনো ইয়ে নাই, আমি বলবো উপযোগিতা নাই। এটা হচ্ছে এটা আমাদের জন্য একটা উদাহরণ, স্মৃতি। কিন্তু ওই 75 সালের ওই ভাষণটি, এটা সম্ভবত জুন মাসে দেওয়া, এটার এখনও উপযোগিতা আছে।
14 আগস্ট বৃহস্পতিবার অন্যান্য দিনের মতোই স্বাভাবিক ছিল বাংলাদেশ। পরদিন 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনভোকেশনে। সেখানে তার ছাত্রত্ব ফিরিয়ে দেয়া হবে। পাকিস্তান আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 4র্থ শ্রেণীর কর্মচারীদের ন্যায্য দাবি দেওয়া আদায়ের পক্ষে আন্দোলন করার জন্য তাকে বহিষ্কার করা হয়েছিল। পরদিনের সেই অনুষ্ঠান ব্যাহত করার জন্য গণবাহিনী ঢাকা শহরের কয়েক জায়গায় বোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। রাত 10টায় মেজর ফারুক রহমান ও মেজর রশিদ নির্মাণাধীন কর্মীটোলার বিমানবন্দরে গেল। রাত 11টায় সেখানে উপস্থিত হয় মেজর ডালিম, ক্যাপ্টেন আজিজ পাশা ও ক্যাপ্টেন বজলুল হুদা। ডালিম ও পাশা শৃঙ্খলা ভঙ্গের দায়ে সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত ছিল। ফারুক ও রশিদ পরিকল্পনা বুঝিয়ে দিল সহযোগীদের। $150 থেকে 200 জনের দল তৈরি হলো। অন্ধকার শেষে যখন ভোরের আলো উঠবে ঠিক তখন তারা অভিযানে নামে আরেক অন্ধকারের বিভীষিকাময় ইতিহাস তৈরি করতে। ডালিম গেল ইস্কাটনের আব্দুর রব সেরনিয়াবাদের বাসার দিকে, একটি দল নিয়ে রিসালদার মসলিউদ্দিন গেল ধানমন্ডির শেখ ফজল হক মনির বাড়ির উদ্দেশ্যে এবং মেজর মহিউদ্দিন ও নূর চৌধুরীর নেতৃত্বে 120 জনের তৃতীয় দলটি গেল ধানমন্ডির 32 নম্বরের বাড়িতে। মেজর ফারুক ট্যাঙ্কে বহর নিয়ে শেরেবাংলা নগর সংসদ ভবনের কাছে রক্ষী বাহিনীর সদর দপ্তরে প্রতিরোধ ঠেকাতে গেল ভোর 4:40 মিনিটে। 27 নম্বর রোড, সুবানবাগ মসজিদ ও লেক ব্রিজে রেড ব্লক তৈরি করা হয়। মেজর বজলুল হুদা, মেজর শাহরিয়ার, রাশেদ চৌধুরীও অংশ নেয় সেই হত্যাযজ্ঞে। ঘটনাটা ঘটার পরে যখন মেজর ডালিম রেডিও থেকে অ্যানাউন্স করছিল যে এই ঘটনা ঘটেছে, তখন খুব ভোর, আমার মনে হয় তখন 5টা, 5:30। আমি রেডিও ধরলাম, তখন মানে দেখলাম যে ডালিম বলছে যে এরকম হয়েছে, এরকম হত্যা করা হয়েছে, উৎখাত করা হয়েছে। তো শোনার পরে আমি অনেকক্ষণ বসে রইলাম যে কী, মানে বুঝতে পারছি না কি, হোয়াট ইজ ইট। তো আমি আমার মিসেসকে বললাম, এটা কি, এটা কি ব্লাফ না কি, মানে বিষয়টা বুঝতে পারছি না। ও বলতেছে যে সেনা অভ্যুত্থানে হয়েছে, সামরিক অভ্যুত্থান হলে সামরিক গাড়ি চলবে, হুড়াহুড়ি হবে ক্যান্টনমেন্টের ভিতরে, তাই তো হবে, কিচ্ছু নাই, মানে অ্যাজ ইট ইজ। তো আমি তখন নিজে করলাম, ফার্স্ট থিং হলো যে আমার ব্রিগেড কমান্ডারকে টেলিফোন করে। তো আমি যখন ফোন করলাম তখন ওনার মিসেস ধরলেন, কারণ সাফাত আছেন, ব্রিগেড কমান্ডার আছেন। আমি সাখাওয়াত বলছি। বলছে না ভাই, উনি তো নেই, উনি তো কিছুক্ষণ আগে রশিদের সাথে বের হয়ে গেলেন। 14 আগস্ট দিবাগত রাত্রে আমাদের সেনাবাহিনীর অ্যালার্ম স্কিম বলে একটা ট্রেনিং আছে, সেই অ্যালার্ম স্কিমের সংকেত দেওয়া হলো এবং যার যার দায়িত্বপূর্ণ এলাকা অকুপেশন করার জন্য আদেশ দেওয়া হলো। নিজ নিজ অস্ত্র নিয়ে যার যার এলাকা প্রোটেকশনে চলে গেলাম। কিন্তু আমরা কেন গেলাম সেটাও জানি না এবং ওখানে কী করব তাও জানি না। এই নির্দেশটা কোত্থেকে আসলো? এই নির্দেশটা মূলত মনে করেন আমাদের চেইন অফ কমান্ড থেকে আমরা পাইছি। সেনাবাহিনী এবং সেনাবাহিনীর ভিতরে যারা সিভিল আছে ওই ধরনের লোক, মানে ক্যান্টনমেন্টের বৈধ লোকেরাই মানে রেডিও শুনতেছে। এক পর্যায়ে এরা মানে হাউমাউ করে চিল্লাপাল্লা শুরু করছে, কেউ কাঁদতেছে, কেউ চিল্লাইতেছে, কেউ বলা বলি করতেছে, এটা কী হলো, এটা কী হলো, এটা কী হলো, হ্যাঁ বঙ্গবন্ধুরা কারা হত্যা করলো, এরকম যখন বলতেছে তখন আমি আগে ওখানে গেলাম। আমি বললাম হ্যাঁ মুবারক ভাই কী হয়েছে? বঙ্গবন্ধুকে বলে হত্যা করে হয়েছে। সকালের কোমল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রক্তাক্ত এক কলঙ্কিত ইতিহাস তৈরি করে ঘাতক চক্র। নির্মমভাবে হত্যা করা হয় বাংলার মহানায়ককে, সঙ্গে তার পুরো পরিবার, এমনকি শিশুপুত্র রাসেলকেও। আব্দুর রব সেরনিয়াবাদ ও শেখ ফজল হক মনিসহ 2 পরিবারের সদস্যদেরও হত্যা করা হয়। ফুল প্রুফ একটা পরিকল্পনা। টাইমিংগুলি দেখেন, তারা কোন সময় রওনা দিল, কোন সময় কী করলো। 3টা বাড়িকে তারা টার্গেট করেছিল, 3টা বাড়ি তারা হিট করলো। আমরা এর আগে অনেক গাল গল্প শুনেছি যে ডালিমের সাথে গাজী গোলাম মোস্তফার একটা বিশাল ঝগড়া হয়ে গেছে, একটা
বিয়ে বাড়িতে একটা ঘটনাকে কেন্দ্র করে সেটা নিয়ে সেনাবাহিনীর মধ্যে ওই ধরনের ওই দিনই একটা কু হয়ে যেতে পারতো, যে 2 ট্রাক নিয়ে সৈন্যরা নিয়ে নূর ট্যুরেরা গিয়ে গাজী গোলাম মোস্তফার বাড়ি অ্যাটাক করলো, তাদেরকে ধরে নিয়ে আসলো, নিয়ে এসে আর্মি কন্ট্রোল রুমে রাখলো, এই যে ঘটনাগুলি। কিন্তু 15ই আগস্টে কিন্তু এরা কেউ গাজীর গায়ে হাত দেয় নাই, তাকে জাস্ট পরে জেলে নিছিল এবং ওই রেড ক্রসের চেয়ারম্যানের পদ থেকে তাকে সরায় দেওয়া হয়েছিল। তো সুতরাং তাদের টার্গেটে ছিল 3টা বাড়ি এবং একটা পরিবার, সোজা কথা। প্রথমে ফোন করেছিলেন মনসুর আলী সাহেব, যেরকম কি হচ্ছে তুমি দেখো। আমি বললাম স্যার আমি দেখতেছি। আমি তখন পুলিশ কন্ট্রোল রুমে ফোন করি। পুলিশ কন্ট্রোল রুমে ফোন করার পরে ওরা যাওয়ার যে এরকম তো রেডিও অফিস দখল করছে আর আমাদের চারিদিকে আর্মি চলে আসছে। পরে আমি চারিদিকে খবর নিয়ে তখন উনি অলরেডি আপনার টেলিফোন ধরা বন্ধ করে দিয়েছেন। আর ইতিমধ্যে আপনার সেই ট্যাঙ্ক রেজিমেন্টের লোকজন এসে আমি যে বাসা থাকতাম সে বাসা ঘেরাও করে ফেলছে। ওদের যে কমান্ডিং অফিসার ছিল সে আমাকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। এটা সেনাবাহিনীর কতিপয় বিপদগামী কর্মকর্তার কাণ্ড না। হার্ডলি 150-200 সোলজার্স ছিল এবং এই 8-10 জন জুনিয়র অফিসার, কিন্তু এর পেছনে পুরো সশস্ত্র বাহিনী ছিল। প্রত্যক্ষ সাপোর্ট না হলেও পরোক্ষ সাপোর্ট ছিল, সহানুভূতি ছিল তাদের প্রতি, যার জন্যে আমরা সামরিক বাহিনীর মধ্যে কোনো রকমের নেতিবাচক প্রতিক্রিয়া দেখিনি এটার বিরুদ্ধে। 8:30টার দিকে ব্রিগেড কমান্ডার আসলেন, সাফাজ্জিম আসে ঢুকলেন। কিছুক্ষণ পরে দেখলাম যে তৎকালীন সিজিএস জেনারেল খালেদ মোশাররফ আসলেন। কিছুক্ষণ পরে দেখি জেনারেল শফিউল্লাহ আসলেন। জেনারেল শফিউল্লাহর পরে দেখলাম যে জেনারেল জিয়াও আসলেন। সবাই তখন ব্রিগেড হেডকোয়ার্টারে। তো কিছুক্ষণ পরে ফারুক আসলো। ফারুককে যখন আমি দেখলাম একটা পুরো ব্যাটল ড্রেস এটে নিয়ে ধুম করে ওখানে ঢুকে গেল। কিছুক্ষণ পরে আমাকে ব্রিগেড কমান্ডার ডাকলেন। তখন শুনলাম যে ফারুক বলছে ব্রিগেডের খালেদ মোশাররফকে যে স্যার আমার ট্যাঙ্কে নাই, অ্যামুনিশন নাই, আমার ট্যাঙ্কে অ্যামুনিশন লাগবে, আপনি অ্যামুনিশন পারমিশন দেন। তো এইটা নিয়ে মানে খালেদ মোশাররফের সাথে দিয়ে একটা কথাবার্তা হয়েছে। তো খালেদ মোশাররফ তখন টেলিফোন করে বললেন যে ঠিক আছে ফারুক যাচ্ছে, কথা শোনা কী হয়। হত্যাকারীদের প্রতিরোধ কিংবা এদের নিরস্ত্র করতে ব্যর্থ হন সেনাপ্রধান KM শফিউল্লাহ কিংবা ঢাকার ব্রিগেড কমান্ডার সাফায়েত জামিল। মেজর জেনারেল KM শফিউল্লাহ, দেশের নূতন সরকারের প্রতি আমরা আমাদের অবিচল আস্থা ও আনুগত্য জ্ঞাপন করছি। মোশাররফ হোসেন খান, দেশের নূতন সরকারের প্রতি আমরা আমাদের অবিচল আস্থা ও অনুগত্য জ্ঞাপন করছি। বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল AK খন্দকার, দেশের নতুন সরকারের প্রতি আমরা আমাদের অবিচল আস্থা ও আনুগত্য জ্ঞাপন করছি। নিষ্ক্রিয় থাকা বা প্রতিবাদ না করার পক্ষে সাফাই গাওয়ার জন্য অনেক যুক্তি দেন। এই যুক্তিগুলি আমার কাছে খুব ছেলেবুলানো যুক্তি মনে হয়। নাইট এক্সারসাইজে যে ট্যাঙ্কে গোলা থাকে না, এটা কি কমান্ডারদের জানার কথা না? আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারি এটা শফিউল্লাহ সাহেব জানতেন, জিয়া সাহেব জানতেন, খালেদ মোশাররফ সাহেব জানতেন, সাফায়েত জামিল সাহেব জানতেন। সাফায়েত জামিল তো ফারুক রশিদের কমান্ডিং অফিসার। তো সুতরাং ট্যাঙ্ক বেরোলো, সেই ট্যাঙ্কে গোলা নাই, এরা সবাই জানতেন। সুতরাং ট্যাঙ্ক দেখে সবাই ভয় পেয়ে গেছে, এই গল্পটা আমার কাছে গ্রহণযোগ্য না। মুষ্টিমেয় লোক গেল, এরকম একটা ঘটনা ঘটালো, তারা আরামে বের হয়ে গেল, রেডিওতে কথা বলছে, আর্মিতে কোনো রিপারকাশন নাই, আর্মি টোটালি লস্ট, চিফ অফ আর্মি স্টাফ টোটালি লস্ট, কোনো মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। মানে ধরুন একটা রেগুলার আর্মিতে চাকরি করার পরে এই ধরনের তো আনএক্সপেক্টেড। সকাল 9টা, ধানমন্ডির 32 নম্বর বাড়ি তখন প্রাণহীন, এলোমেলো পড়ে আছে লাশ। কোনো কোনো পত্রিকা ও বিটিভির ক্যামেরা ছবি তুলতে আসে। তাদের সেই ফিল্ম জব্দ করে রাখে দায়িত্বরত সৈনিকরা। পরে সেই ফিল্ম সংগ্রহ করতে পাঠানো হয় তৎকালীন মেজর সাখাওয়াত হোসেনকে। আমি গেলাম, আমি কিন্তু মানে 32 নম্বর বাড়িতে ঢোকার জন্য যাইনি। তো যাওয়ার আগে শুনলাম যে কর্নেল জামিলও কেউ হত্যা করা হয়েছে।
তো সিঁড়িতে যখন ফার্স্ট ল্যান্ডিংয়ে আসলাম তখন দেখলাম যে বঙ্গবন্ধুর ডেড বডি ওখানে সিঁড়ির উপরে। আমি আস্তে আস্তে দেয়াল ঘেসে উপরে দুইটা রুম দেখলাম। ওনার বেডরুমটা মনে হলো যে সবাইকে এক জায়গায় রাখছে করে। আমি বললাম, ভাই এখন আমাদের পক্ষে আর দাঁড়ানো সম্ভব না, প্লিজ আমি আর দেখতে চাই না, লেট মি গো। আমার 4 প্লাটুন পড়লো হলো আপনার এই ফার্ম গেটের গ্রিন রুটের মাথা পর্যন্ত এই রুটটা এবং ওই গোল চক্করটা আমার প্লাটুনের দায়িত্ব। 15 তারিখ তো বঙ্গবন্ধুকে হত্যা করলো, সারাদিন গেল। তারপরে মানে 15 তারিখ বিকালে আমরা ওইখানে গেলাম। যাওয়ার পরে 15 তারিখ 12টার পরের ঘটনা, হঠাৎ মানে 3:30টার সময় একটা আলু দেখা যায়। হ্যাঁ, এটা আলুটা মনে হয় গাড়ির হবে। গাড়িটা যখন আসার পরে হোল্ড করাইলাম, থামা দেখবো। দুইজনে উপরে উঠলাম। ওঠার পরে এই যে সারি করে আমরা কফিনগুলো সাজানো নিচে, আর বঙ্গবন্ধুটা হলো উপরে। ওনার লাশ দেখে কি করবো মানে বুঝে উঠতে পারতেছিলাম। Officers in Bangladesh led a bloody coup against President Mujibur Rahman. The Bangladesh president, Sheikh Mujibur Rahman, is dead. New president is Kandakar Ahmed. He changed the name of the country from the People's Republic of Bangladesh to the Islamic Republic of Bangladesh. এ পরিস্থিতিতে আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃত্ব ভেঙে পড়েছিল। অনেকেই গা ঢাকা দিয়েছিলেন, যারা ছিলেন তারাও নীরব হয়ে রইলেন। তবে 46 ব্রিগেড কমান্ডার কর্নেল সাফায়েত জামিলের সঙ্গে তোফায়েল আহমেদের একটি নিষ্ফল বৈঠক হয়েছিল 16ই আগস্ট রাতে। একদিন পরে সাফায়েত জামিল আমি গৃহবন্দী অবস্থায় আমার সাথে দেখা করতে গিয়েছিল, এবং এখন যে ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন, যিনি ইলেকশন কমিশনার ছিলেন, তিনি এবং সাফায়েত জামিল দুজন আমার যেখানে আমি থাকি পলিটিক্যাল সেক্রেটারি বাসভবন, সেখানে তারা রাতটা আমার সাথে দেখা করেছিল। দেখা করে কিছু আলাপ করেছিল, কিন্তু এটা লিক হয়ে যায়, যার জন্য আমার উপরে টর্চার শুরু হয়। সাখাওয়াত হোসেন সাহেব আছেন, তার বইয়ের মধ্যে তিনি লিখেছেন, অবশ্য সাফায়েত জামিল লিখে গেছে তার বইতে, যে আমি তোফায়েল সাহেবের সাথে দেখা করার কারণে তার উপর অনেক নির্যাতন হয়েছে। তার পরের দিন 17 তারিখে আমাকে রেডিও স্টেশনে নিয়ে যায়, হাত বেঁধে চোখ বেঁধে, ক্যাপ্টেন মাজেদ এবং যে ফাঁসি হয়েছে শাহরিয়ার, মেজর শাহরিয়ার, তারা। আমার মা চিৎকারে সেই বাড়িতে ওনার বুকের উপর দিয়ে আমাকে টেনে নিয়ে গিয়েছিল। তারপরে সেখানে আমাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়, আমাকে অনেক প্রশ্ন করা হয়েছিল। তো তখন সবার জন্য জিজ্ঞেস করলো যে কি ঘটনাটা কি ঘটেছিল। তখন উনি যা বললেন মোটামুটি আমার যা মনে ছিল বইতে তাই লিখেছে। ওনাকে বঙ্গবন্ধু ফোন করেছিলেন যে তোফায়েল বোধহয় আমার বাড়িতে কেউ, তখনও বঙ্গবন্ধু জানেন না কারা করেছে, ওরা বোধহয় কামালকে মেরে ফেলছে, সামথিং লাইক দ্যাট কিছু একটা বলছেন। তখন উনি বললেন যে আমি এটা শুনেই কাপড় টাপড় পরে, আমি তো বুঝতে পারি না ঘটনাটা কি, আমি গাড়ি নিয়ে ওই দিক দিয়ে উনি ওই সোবহানবাগ মসজিদের কাছে এসে বললেন যে ট্যাঙ্ক আর কিছু লোকজন আমাকে দাঁড়া করলো, দাঁড়া করে বললো আপনি কে? তা আমি খুব একটা পরিচয় দিলাম না। বললো আপনি এখান থেকে যেতে পারবেন না, আপনি চলে যান, গো ব্যাক। বললো আমি তো তখন বুঝলাম যে একটা এরকম একটা কিছু করছে, তো আমি কি করব? সরাসরি উনি চলে গেলেন রক্ষী বাহিনীর এখানে। ওখানে গিয়ে দেখলাম যে রক্ষী বাহিনীর কোনো রিয়াকশনই নেই, ওদের কোনো কমান্ডিং অফিসার নেই, কেউ নাই। এক ক্যাপ্টেন সাহেব ছিল, আমি বললাম তোমাদের কমান্ডিং অফিসার কোথায়, কেউ নাই, ডাকো। চোখ দিয়ে ঝরঝর করে পানি, আমি হেল্পলেস, আমি জানি না আমার কী হবে। তো সবার জন্য বলে চিন্তা করেন না, কিছু হবে না,
চিন্তা করবেন না, ইউ স্টে দেয়ার, আই লুক ইনটু ইট, নাথিং হ্যাপেন্স টু ইউ। তো তখন রাস্তায় রাস্তায় উনি বললেন যে আমি তো ওনাকে চিনি, কিন্তু তুখোর ছাত্র নেতা ছিলেন, কিন্তু কি করবেন এইরকম যদি হয় যে লক্ষ্মী বাহিনী কিছু করবে না, পুলিশ কিছু করবে না, আর্মির কোনো অ্যাকশন নাই, উনি কী করবেন? হোয়াট ওয়াজ দি জেনারেল ইমপ্রেশন যে আর্মি যখন একটা সরকারের বিরুদ্ধে চলে যায় তখন আর কিছু করার থাকে না। সাধারণ মানুষের হাতে তো হাতিয়ার নেই, তারা প্রতিবাদ করবে কি দিয়ে? যারা মারমুখী হাতিয়ার সহ যারা সমস্ত শহরে কারফিউ দিয়ে দাঁড়িয়ে আছে, আপনি কথা বললে গুলি করবে, সেখানে আপনার অতখানি সাহস নিয়ে দাঁড়িয়ে পড়ার মতো লোক খুব একটা খুঁজে পাওয়া যায় না। যে পেয়েছিল কর্নেল জামিল, হি হ্যাড টু ডাই। এরকম আরও কেউ যদি দাঁড়াতে পারতো হয়তো তারা মারা যেত, তাৎক্ষণিকভাবে হয়তো কিছু রিপারকাশন হতো না। কেন বঙ্গবন্ধুকে হত্যা করা হলো, এই প্রশ্নের উত্তর এখন অনেকটাই সরলীকরণ হয়েছে ইতিহাসের তথ্য উপাত্ত বের হয়ে আসায়। পৃথিবীর মধ্যে ৫৭,০০০ বর্গমাইলের ছোট্ট একটি ভূখণ্ড, তারই একজন সাধারণ নেতা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন। তার দৃঢ়চেতা মন কোনো কিছুই তোয়াক্কা করেনি, পাত্তা দেয়নি মার্কিন পররাষ্ট্র শক্তিকে, বিশাল শক্তির চীনকেও। দেশের ন্যায্য পাওনা চাইতে ভারতকেও ছাড় দেননি। সোভিয়েত ইউনিয়নের বলয়েও ছিলেন না তিনি পুরোপুরি। তিনি নতুন এক অক্ষশক্তি তৈরি করতে চেয়েছিলেন, যেটি ছিল শোষিত ও বঞ্চিতদের বলয়। তাই জাতিসংঘের সাধারণ অধিবেশনের ভাষণে বলেছিলেন, পৃথিবী আজ দুই ভাগে বিভক্ত, শোষক আর শোষিত, আমি শোষিতের পক্ষে। ৭৫ সালের হত্যাকাণ্ডের পর পাল্টে যায় বাংলাদেশ, ম্লান হয়ে যায় মুক্তিযুদ্ধের চেতনা। বাংলাদেশ বেতারের নাম হয়ে যায় রেডিও বাংলাদেশ, অনেকটা পাকিস্তানি সাদৃশ্যে। মুক্তিযুদ্ধের শানিত স্লোগান জয় বাংলা নির্বাসিত হয়, উঠে আসে জিন্দাবাদ স্লোগান। যুদ্ধ পরবর্তী লুকিয়ে থাকা স্বাধীনতা বিরোধী শক্তি আত্মপ্রকাশ ঘটায়। খন্দকার মোশতাক ক্ষমতায় বসে বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব বাকশাল ব্যবস্থা কার্যকর রাখেননি। সংবিধান থেকে বাদ না পড়লেও বাকশাল অফিসে তালা ঝুলিয়ে দেওয়া হয়। বঙ্গবন্ধু হত্যার পর সবচেয়ে বেশি খুশি হয়েছিল পাকিস্তান। তাৎক্ষণিকভাবে খন্দকার মোশতাক সরকারকে স্বাগত জানান জুলফিকার আলী ভুট্টো। শুভেচ্ছা প্রতীক হিসাবে ৫০,০০০ টন চাল ও ১.৫ কোটি গজ কাপড় পাঠানোর ঘোষণা দেন। বাংলাদেশের নতুন সরকারকে স্বীকৃতি দেওয়ার জন্য পাকিস্তানের পক্ষ থেকে ইসলামী দেশগুলোর প্রতি আহ্বানও জানানো হয়। আমি যদি সরলীকরণভাবে বলি যে ন্যাশনালিস্টিক লিডার ওই সময় তারা কিন্তু অলওয়েজ দে ওয়ার আন্ডার দিস কাইন্ড অফ থ্রেট। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে অত্যন্ত নির্মমভাবে পরিবারের হত্যা হয়েছে, শুধু একা যে উনি ওনাকে হত্যা করেছে তাই নয়, সেই জিনিসটা কিন্তু আনএক্সেপ্টেবল, খুবই মর্মান্তিক আমি বলবো। এমনিতেই বঙ্গবন্ধুর মতো একটা নেতা তো রিপ্লেসড হবে না, উনি চলে গেলে আরেকজন আসবে, হয় নাই তো। উনি যদি ব্যর্থ হতেন তাইলে বাংলাদেশের ওই সময় সর্বশ্রেষ্ঠ ব্রেনগুলো তার সঙ্গে ছিল। দি বেস্ট বয়েজ অফ দি ইউনিভার্সিটি ফার্স্ট হয়েছে মনিরুল ইসলাম, ইউনিভার্সিটি না ইউনিভার্সিটি কলেজ স্কুলে পরীক্ষা ফার্স্ট, সে তার প্রাইভেট সেক্রেটারি ছিল। ফরাসউদ্দিন তার প্রাইভেট সেক্রেটারি ছিল। এই যে আপনার এই ফখরুদ্দিন, সে তার অফিসার ছিল। তার আশেপাশে তার প্রাইভেট সেক্রেটারি বলেন, তার প্ল্যানিং কমিশনের লোকগুলো কারা ছিল? ডক্টর নুরুল ইসলাম ওয়াজ দি বেস্ট ইকোনমিস্ট অফ দি টাইম। রহমান সোহাগ, আনিসুর রহমান এমন একটা পিএইচডি করা লোক যে তার ইন্টারভিউ বোর্ডে যখন পরীক্ষা দিছে, তখন পরীক্ষা শেষ হওয়ার পরে ওর উপস্থিতিতে পরীক্ষকরা বলতেছে একে অন্যকে, হ্যাভ উই পাসড? দিস ইজ দি কাইন্ড অফ ব্রিলিয়ান্স দ্যাট উই হ্যাড। বঙ্গবন্ধু হ্যাড মানে অ্যামাসড অ্যারাউন্ড হিম। তারপরে আমি তো ঢাকার এসপি ছিলাম, উনি তো একদিনও আমার ফোন করে বলেন এই ওই লোকটা চাইলে দে, নেভার। একদিনও সে আমাকে বলে না তুই ওই লোকটাকে ছেড়ে দে। আমার বিরুদ্ধে হাজারো লোকে গিয়া তার কাছে নালিশ করছে, উনি তো একদিনও আমাকে বলেন তুই সরে যা। যে আমি বারবার যেটা বলছি যে মানুষকে সম্পৃক্ত করতে চেয়েছিলেন, মানুষকে অর্থনীতিতে তার অধিকার দিতে চেয়েছিলেন। সুতরাং এটা সমাজতন্ত্র, এটা সোভিয়েত স্টাইলের সমাজতন্ত্র না হতে পারে, কিন্তু এটা উনার মতো করে বাংলাদেশের বাস্তবতায় এটাকে সমাজতন্ত্র বলা যায়, বা যে কিছুই বলি আমি বলবো যে মানুষের রাজ,
তৈরি করার একটা যে প্রচেষ্টা উন্নতি ছিল, সেটা অবশ্যই অন্যরা তো পছন্দ করবে না। কাজেই সেখান থেকেও চক্রান্ত এসছে। আমরা জানি এখন তো চক্রান্তের তো অনেক তথ্য বেরোচ্ছে। তার এই নতুন ব্যবস্থায় স্বার্থক্ষুণ্ণ হওয়ার আশঙ্কায় আমলাতন্ত্র, সামরিক বাহিনী, তথাকথিত সুশীল সমাজে বিরূপ মনোভাব সৃষ্টি হয়। এই তিন শক্তি বঙ্গবন্ধু অপসারণ চেয়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্র চেয়েছিল তার বিনাশ, আর পাকিস্তান চেয়েছিল পরাজয়ের অপমানের প্রতিশোধ নিতে। ভারত বিরোধী চীন বাংলাদেশে তাদের একটি ঘাঁটি চেয়েছিল। সব মিলিয়ে বঙ্গবন্ধু হত্যার ক্ষেত্র প্রস্তুত হতে সমস্যা হয়নি। সারা পৃথিবীতে কূটনীতি করার জন্য ঘুরে বেরিয়েছেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। তাকে নিক্সনের মতো লোক বিচ বলতে দ্বিধাগ্রস্ত হয়নি। সমস্ত শিষ্টাচার বহির্ভূত। এই যে একটা বিশাল পরাশক্তির সঙ্গে জড়িত হয়ে পাকিস্তান আমাদের কাছে হেরে গেল, এই হেরে যাওয়ার যে গ্লানি, সে লজ্জা, এটা কি আপনি মনে করেন এমনি ভুলে গেছে? ওদের ৯৬,০০০ লোক যদি আমরা এখানে লড়াই করে মেরে ফেলতাম, তাইলে ওদের শিক্ষাটা আরো ভালো হতো। উনি যে অ্যাডমিনিস্ট্রেশনটা পেলেন ৭২ সালে, এটা তো হচ্ছে উনি উত্তরাধিকার সূত্রে পাকিস্তানি অ্যাডমিনিস্ট্রেশনটা পেয়েছেন। আইন কানুন সব হচ্ছে ব্রিটিশ আমলের। যে অফিসারটি ৭১ সালে রাজাকার রিক্রুট করলো মুক্তিযোদ্ধা মারার জন্য, উনি তো ওনাকেও চাকরিতে বহাল রাখলেন, আবার একজন মুক্তিযোদ্ধাও চাকরি পেল। তো এই অবস্থাটা তো হলো। তো এই সমস্ত কিছু কিন্তু আমাদেরকে আমলে নিতে হবে। ঘাতকের বুলেট বঙ্গবন্ধুকে হত্যা করতে পারলেও সাধারণ বাঙালির হৃদয় থেকে মুছে ফেলতে পারেনি। যতই দিন গেছে বঙ্গবন্ধু আরো উদ্ভাসিত হয়েছেন, ইতিহাসের মহানায়কের মতোই বেঁচে আছেন। এই ধরনের নেতা না থাকা, সেই অভাবটা কিন্তু ওইটার কারণে আমরা পরবর্তী পর্যায়ে যতগুলো ক্রাইসিস আমরা দেখছি, এখনও যে আমরা ডেমোক্রেটিক ক্রাইসিসের মধ্যে আছি, এগুলো কিন্তু সব ওই কারণে যে দেশটা তখনও ওই ধরনের একজন নেতার অভাবে চলছে। কনসলিডেশনের আগেই কিন্তু ওই ধরনের নেতাকে আমরা হারিয়েছি। যদি হতো যে ওনার পরে আরেকজনকে পাওয়া গেছে, সেরকমও হয়নি। এটাই আমার মনে হয় যে আমাদের জন্য সবচেয়ে বড় সেটব্যাক। কথা সাহিত্যিক আহমদ ছফা তার এক প্রবন্ধে লিখে গেছেন এমন করে: আজ থেকে অনেক দিন পর হয়তো কোনো পিতা তার শিশুপুত্রকে বলবে, জানো খোকা, আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিল যার দৃঢ়তা ছিল, তেজ ছিল, আর ছিল অসংখ্য দুর্বলতা, কিন্তু মানুষটির হৃদয় ছিল, ভালোবাসতে জানতেন। দিবসের উজ্জ্বল সূর্যালোকে যে বস্তু চিকচিক করে জ্বলে তা হলো মানুষটির সাহস, আর জ্যোৎস্না রাতে রূপালী কিরণ ধারায় মায়ের স্নেহের মতো যে বস্তু অন্তরে শান্তি ও নিশ্চয়তা বোধ জাগিয়ে তোলে তা হলো তার ভালোবাসা। জানো খোকা, তার নাম শেখ মুজিবুর রহমান।